আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি ব্যাখ্যার প্রকৃতি নিয়ে আলোচনা করব। কোনো জটিল, রহস্যময় ও দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবোধ্য করাকে ব্যাখ্যাকরণ বলে। সহজ কথায় ব্যাখ্যা মানুষের বোধশক্তিকে পরিতৃপ্ত করে এবং জগতের জটিল ঘটনাবলীকে সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে। আমাদের সামনে যে কোনো অস্পষ্ট বা রহস্যময় ঘটনা ঘটতে দেখলেই আমরা তাকে সহজভাবে জানতে ও বুঝতে চেষ্টা করি। আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ কোনো ঘটনাকে সুস্পষ্ট সহজবোধ্য করে বিশ্লেষণ করাই ওই ঘটনার ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো কোনো জটিল বা রহস্যময় কোনো ঘটনাকে আমরা কি সহজভাবে উপস্থাপন করা, সহজভাবে উপস্থাপন করাটাই হলো ব্যাখ্যা। যে কোনো একটা বিষয়, যেমন আমাদের আশেপাশে যদি দেখলাম কোনো একটা রহস্যময় ঘটনা ঘটলো, তো রহস্যময় ঘটনা দেখলে আমরা মানে এই রহস্যময় ঘটনাটাকে খুব সহজ সরলভাবে জানতে বা বুঝতে চেষ্টা করি। এই সহজ সরলভাবে জানতে বা বুঝতে যে চেষ্টা করি, সেই প্রচেষ্টাটাই কি ব্যাখ্যা। ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। ইংরেজি এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লেনিয়ার শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এক্সপ্লেনিয়ার শব্দের মধ্যে দুটি অংশ আছে, যথা এক্স এবং প্লেনাস। এদের মধ্যে এক্স অর্থ আউট অফ বা পূর্বাবস্থা, এবং প্লেনাস শব্দের অর্থ টু মেক প্লেন বা সহজ করা। সুতরাং উৎপত্তিগত দিক দিয়ে ব্যাখ্যার অর্থ হলো কোনো কিছুকে সহজ বা স্পষ্ট করে তোলা, অর্থাৎ যেসব বিষয় আমাদের কাছে অস্পষ্ট ও দুর্বোধ্য সেগুলোকে স্পষ্ট ও সহজবোধ্য করে তোলাই ব্যাখ্যার কাজ। এখন আমি ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। জগতের ঘটনাবলী যেমন বিচিত্র, মানুষের মনও তেমনি বিচিত্র। তাই মানুষের মন সবসময় একই ধারণায় পরিতৃপ্ত হয় না। যে ব্যাখ্যা একজনের কাছে তুষ্ট করে তা অপর একজনের তুষ্ট নাও করতে পারে। আবার যে ব্যাখ্যা একজন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য তা একজন বৈজ্ঞানিকের কাছে একেবারে মূল্যহীন। সাধারণ প্রকৃতির আকস্মিক ও দৈব ঘটনাকে ব্যাখ্যা দিতে যে দেবদেবী দ্বৈত দানবের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন, কিন্তু একজন বিজ্ঞানী ওইরূপ ঘটনাকে প্রকৃতির নিয়মের সাহায্যে ব্যাখ্যা দিয়ে থাকেন। তাহলে আমরা কি বুঝলাম? জগতের যে ঘটনাগুলো, যে বিচিত্র ঘটনাগুলো ঘটে, তা এক এক মানুষ একভাবে ঘটনাটার ব্যাখ্যায় পরিতৃপ্ত হয়। আমরা একজন সাধারণ মানুষ একটা ঘটনাকে যেভাবে ব্যাখ্যা দিলে পরিতৃপ্ত হব, একজন বিজ্ঞানী সেভাবে সেরকম ব্যাখ্যায় পরিতৃপ্ত হবেন না। একজন বিজ্ঞানী কি চাইবেন? সে ঘটনাটার যে ঘটেছে সে ঘটনাটার পিছনে যে প্রকৃতির নিয়মের সাহায্য নেবেন, প্রকৃতির নিয়মের সাহায্যে উনি সে ঘটনার ব্যাখ্যাদানের চেষ্টা করবেন। একজন সাধারণ মানুষ কি করবে? অপ্রাকৃতিক অথবা দ্বৈত দানবের হস্তক্ষেপের কথা উল্লেখ করে একটা ঘটনাকে কি পরিতৃপ্ত হতে পারবে, কিন্তু একজন বিজ্ঞানী সেভাবে পরিতৃপ্ত হতে পারবে না। আমি একটু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করব। কোনো একটি এলাকায় কলেরা রোগের আক্রমণ দেখা দিলে গ্রাম্য লোকেরা মনে করেন যে সেখানে উলাবিবির আবির্ভাব ঘটেছে, কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী বলেন যে খাদ্য ও পানীয়ের সাথে এক প্রকার জীবাণু মানবদেহে প্রবেশ করলে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। সুতরাং সাধারণ লোক ও বৈজ্ঞানিকের ব্যাখ্যা একরূপ নয়। মানুষের জ্ঞান পিপাসা নিবৃত্ত করার জন্য এবং প্রাকৃতিক ঘটনাবলী ভালোভাবে জানার ও বোঝার জন্য বিজ্ঞানসম্মত ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা উদাহরণটা দেখলাম যে কলেরা রোগের কারণ গ্রামের মানুষ মনে করে যে কি উলাবিবির আবির্ভাব, কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী সেটা মনে করেন না। একজন চিকিৎসা বিজ্ঞানী কি মনে করবেন? যে খাদ্য আর পানির সাথে এক প্রকার জীবাণু ঢুকে কি এই কলেরা রোগের সৃষ্টি করেছে।
এখন আমি ব্যাখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ব্যাখ্যার ধরন বিচার করে যুক্তিবিদেরা ব্যাখ্যাকে দুভাগে ভাগ করেছেন। তা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, প্রথমে তা নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাকৃতিক নিয়ম কানুনকে অনুসরণ করা হয়। এক্ষেত্রে বিশেষ করে যে ঘটনাকে ব্যাখ্যা করতে হবে তার সাথে অন্যান্য ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরে কেবল তার ব্যাখ্যা সম্ভব। লৌকিক ব্যাখ্যা, কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে কিছু অদৃশ্য ও অপ্রাকৃতিক শক্তির দোহাই দেওয়া হলো লৌকিক ব্যাখ্যা। এক্ষেত্রে মানুষের অজ্ঞানতা, সামাজিক সংস্কার ও দৈব শক্তিসমূহের বিশ্বাসই বেশি করে কাজ করে। তাহলে লৌকিক ব্যাখ্যাটা কি? লৌকিক ব্যাখ্যাটা হলো এখানে কি অদৃশ্য শক্তি, অপ্রাকৃতিক শক্তির দোহাই দিয়ে কোনো একটা ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। আর আমরা দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে কি কার্যক্রম সম্পর্ক, যে কোনো ঘটনার ক্ষেত্রে কোনো একটা ঘটনা ব্যাখ্যা করতে যেয়ে কার্যক্রম সম্পর্ক, প্রাকৃতিক নিয়মকানুন ইত্যাদির আশ্রয় নেওয়া হয়। আমি এখন বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যে ব্যাখ্যায় প্রাকৃতিক নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যুক্তিবিদ কার্ভেট রিডের মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তি ও অন্তর্ভুক্তি। তাহলে আমরা দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য কি, সংযুক্তি ও অন্তর্ভুক্তি। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি করা হয়, প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনার মধ্যে কি কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে ঘটনাটাকে ব্যাখ্যা প্রদান করা হয়। আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। জড়বস্তুর ভূপতনের ঘটনাবলীর কারণ ব্যাখ্যা দিতে যেয়ে বৈজ্ঞানিক নিউটন মাটির আকর্ষণের বিষয়টি প্রকল্প আকারে অনুমান করেন। পরে তিনি বিষয়টি জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত করেন। শেষ পর্যন্ত তিনি এদেরকে একত্রিতকরণ করে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে আলোচ্য বিষয়টি ব্যাখ্যাদান করেন। এই বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ কার্ভেট রিডের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতির মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলো সন্ধান পাব। কী তা দেখি আমরা। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সংযুক্ত। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, প্রথমটাই কি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য হলো এটা প্রকল্পের সাথে সংযুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পে নিবিড় যোগসূত্র আছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো তার সাথে সংযুক্ত কার্যকর নিয়মকে আবিষ্কার করা। এই নিয়ম জানা না থাকলে সে সম্পর্কে প্রকল্প প্রণয়ন করি। বৈজ্ঞানিক নিউটন আপেল ফল পতনের কারণ আবিষ্কার করতে প্রথমে মাধ্যাকর্ষণ নিয়মকে প্রকল্পের আকারে অনুমান করেছিলেন। তাহলে প্রথমে কি উনি প্রকল্পের আকারে কোনটিকে, বৈজ্ঞানিক নিউটন আপেল ফল পতনের কারণ হিসেবে মাধ্যাকর্ষণ নিয়মকে প্রকল্পের আকারে অনুমান করেছিলেন। বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ আবশ্যক। কোনো একটি ঘটনা বা নিয়মকে ব্যাখ্যা করতে হলে প্রথমে তাকে অনুরূপ অন্যান্য জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে কি সংযুক্ত করতে হবে। জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা তাকে জড়বস্তুর ভূপতনের সাথে যুক্ত করি, কেননা উভয়ের মধ্যে আকর্ষণের লক্ষণ বর্তমান। বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত। শ্রেণীকরণের মতো বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোচ্য ঘটনা ও অন্যান্য ঘটনার মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো সন্ধান করা হয়।
বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি ঘটনার কারণ আবিষ্কার করা। একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে যেয়ে আমরা তাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করি এবং তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করি। কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের জন্য আমরা আগে অনুমানের সাহায্য গ্রহণ করি। তাই ব্যাখ্যা ও আরোহের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথেও যুক্ত। কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অনেক সময় উচ্চতর কোনো নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে অনুমানের প্রয়োজন হয়। যেমন আমরা মাটির আকর্ষণ নিয়মকে ব্যাখ্যা দানের জন্য তাকে মধ্যাকর্ষণ নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে অনুমান করি। তাই ব্যাখ্যা ও অবরোহের মধ্যে কি একটা সম্পর্ক, খুব নিবিড় একটা সম্পর্ক রয়েছে। এখন আমি লৌকিক ব্যাখ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। লৌকিক ব্যাখ্যাটা কি? যে ব্যাখ্যায় অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। তাহলে লৌকিক ব্যাখ্যায় কী করা হয়? একটা অদৃশ্য শক্তির আশ্রয় নেওয়া হয়। যেমন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। এই ঘটনার জন্য সুনির্দিষ্ট প্রাকৃতিক কারণ আছে, কিন্তু সাধারণ মানুষ অজ্ঞতাবশত একে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকে। তাদের মতে একটি বিরাটাকার রাহু নামক দৈত্য একসময় চাঁদকে গ্রাস করতে শুরু করে, ফলে চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে। যখন চাঁদকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে তখন চাঁদকে আর দেখা যায় না। কিন্তু কিছু সময় পর কি চাঁদ রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। চাঁদ ক্রমান্বয়ে বড় হয়ে আবার পূর্ণ আকার ধারণ করে। চন্দ্রগ্রহণ সম্পর্কে মানুষের এই ব্যাখ্যাটা কি? একটা লৌকিক ব্যাখ্যা। এটা থেকে একটা লৌকিক ব্যাখ্যাটাতে কী করা হয়? একটা অদৃশ্য প্রাকৃতিক শক্তির কি আশ্রয় নেওয়া হয়। এদিকে অদৃশ্য প্রাকৃতিক শক্তিটা আমরা নিম্নলিখিত উদাহরণে দেখতে পাচ্ছি কি রাহু নামক একটি কি দৈত্য। এখন আমরা লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথম পার্থক্যটা কি আমরা দেখি। লৌকিক ব্যাখ্যা কোনো ঘটনার কারণ নির্ণয় করার সময় অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা বাস্তব কারণে সাহায্য গ্রহণ করে। লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন বাহ্যিক সাদৃশ্যে পরিতৃপ্ত, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা শুধুমাত্র মৌলিক সাদৃশ্যের সাথে কি পরিতৃপ্ত। লৌকিক ব্যাখ্যার কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মকে কি ব্যাখ্যা দেওয়া হয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়, তো বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। তাই সব ক্ষেত্রে এই ব্যাখ্যা কি একই রূপ হয়। লৌকিক ব্যাখ্যায় কোনো ঘটনার বাহ্যিক কিছু লক্ষণের প্রতি দৃষ্টি দিয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। এতে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কৃত হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়। তাই সব ক্ষেত্রে ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হয়। লৌকিক ব্যাখ্যা যথার্থ যাচাইযোগ্য নয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি যথার্থ ও যাচাইযোগ্য। লৌকিক ব্যাখ্যার পদ্ধতিভিত্তিক নয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি পদ্ধতিভিত্তিক। লৌকিক ব্যাখ্যা প্রকল্প, সংযুক্তিকরণ, শ্রেণীকরণ ইত্যাদির সাথে সংযুক্ত নয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা দেখব যে কি এ ব্যাখ্যা প্রকল্প, সংযুক্তিকরণ, শ্রেণীকরণ, অবরোহ, আরোহ ইত্যাদি প্রক্রিয়ার সাথে কি সংযুক্ত। তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে যে কিছু পার্থক্য আছে তা এখন বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তাহলে তোমাদেরকে আবার খুব সংক্ষেপে আজকে টপিকটা আবার বুঝিয়ে দেই। প্রথমে আমরা কি ব্যাখ্যার প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাখ্যার প্রকৃতিটা কি? ব্যাখ্যাটা হলো কি কোনো জটিল বা রহস্যময় দুর্বোধ্য ঘটনাটাকে আমরা কি খুব সহজ সরলভাবে সুস্পষ্টভাবে কি বোঝার চেষ্টা করি। সহজ কথায় কি ব্যাখ্যাটা কি মানুষের বোধশক্তিকে পরিতৃপ্ত করে এবং জগতের জটিল ঘটনাগুলোকে কি করে সহজ সরলভাবে উপস্থাপন করে।
যদি তোমরা একটু চিন্তা করো, আমাদের সামনে যদি কোনো একটা রহস্যময় ঘটনা ঘটলো, সেই রহস্যময় ঘটনাটাকে আমরা কী করি, আমরা খুব সহজ সরলভাবে খুব ইজিলি খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি। এই যে সহজ সরলভাবে বোঝার যে প্রচেষ্টাটা, সেটাই কি ব্যাখ্যা। আমরা দেখলাম যে ব্যাখ্যা কত প্রকার। ব্যাখ্যা হলো কি, আমরা দু প্রকার ব্যাখ্যা দেখতে পেয়েছি। তা কি একটা ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা হলো কি লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এখানে কি প্রাকৃতিক নিয়মকানুনকে অনুসরণ করা হয়। প্রাকৃতিক নিয়মকানুন অনুসরণ করে এখানে কি একটা ঘটনা সাথে কি সম্পর্কযুক্ত কার্যকরণ সম্পর্কটা নির্ণয় করে কি ব্যাখ্যা দানের চেষ্টা করা হয়। আর লৌকিক ব্যাখ্যাটা হলো কি, আমরা আমাদের কি অজ্ঞতাবশত আমরা কি করি, কোনো অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো একটি কি ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে সংজ্ঞাটা, বৈজ্ঞানিক ব্যাখ্যার যে যুক্তিবিদ কার্ভিড রিড একটা সংজ্ঞা দিয়েছিলেন, সেটা কী ছিল? ঘটনাসমূহের অন্তর্ভুক্ত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম। সে বৈশিষ্ট্যগুলো কী ছিল? বৈজ্ঞানিক ব্যাখ্যা কি প্রকল্পের সাথে সংযুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণ আবশ্যক, বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে সংযুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথে যুক্ত। তো আমরা এসব কিছু বৈশিষ্ট্য পেয়েছিলাম। তারপর আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার কিছু পার্থক্য পড়েছিলাম। পার্থক্যগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।